Hello, my dear student, how are you? I hope you all are well, and I am well by the grace of Allah. আজকে এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন অধ্যায়ের প্রথম লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় বা আলোচনার জুড়ে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের দশম অধ্যায়, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের আমাদের এই প্রথম লেকচারে আমি যেটা দেখাতে চাচ্ছি বা যেটা আলোচনা থাকবে আমাদের সেটা হচ্ছে বেসিক কনসেপশন অফ সেমিকন্ডাক্টর অ্যান্ড এনার্জি ব্যান্ড। যে সেমিকন্ডাক্টর সম্পর্কে যে বেসিক কনসেপশন যেটা, সেই কনসেপশন সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আর আজকের আলোচনায় বা এই প্রথম লেকচারের যে আলোচনায় থাকবে সেটা হচ্ছে কিভাবে একটা পরমাণুতে এনার্জি ব্যান্ড ফর্ম করে সেটা। তো চলো, তো সেমিকন্ডাক্টর আসলে কি, যদি আমরা পরিবাহিতার দিক থেকে ভাবতে যাই তাহলে দেখব যে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে সংক্ষিপ্তভাবে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পরিবাহিতার দিক থেকে দেখতে গেলে যে অপরিবাহী এবং পরিবাহী এর মাঝের যে সমস্ত পদার্থগুলো আছে সেই পদার্থগুলো হচ্ছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীকে কুপরিবাহীও বলা হয়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় যে সমস্ত পদার্থগুলোর মধ্যে তড়িৎ প্রবাহ চলে না, কিন্তু বিশেষ ব্যবস্থায় সেই সমস্ত পদার্থগুলো যদি তড়িৎ পরিবাহী পদার্থ হিসাবে ব্যবহৃত করা বা ব্যবহার করা সম্ভব হয় তখন সেই পদার্থগুলিকে আমরা বলবো অর্ধপরিবাহী। এটাকে কুপরিবাহী কেন বলা হয়? কারণ সকল অবস্থায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে না, বিশেষ অবস্থায় এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলে। তো যদি আমরা বলতে চাই যে অ্যাসপেক্ট অফ সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহীর পরিসরটা কেমন, অর্ধপরিবাহী কেন এত গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হয়ে দাঁড়াচ্ছে, এই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালের দিকে যখন মানুষের কর্মপরিধি বেড়ে যায় এবং কাজের গতি বৃদ্ধি করতে হবে বলে মানুষের একটা ধারণা আসে, ঠিক সেই মুহূর্তে মানুষ কিন্তু একটা কিছু দ্রুতগতির কাজ সম্পন্ন করার জন্য ইনস্ট্রুমেন্টের জন্য তাদের একটা থাস্ট বলা যেতে পারে। এই জন্যেই বেল টেলিফোন ল্যাবরেটরি আমেরিকার, সেখানে হচ্ছে ব্যাপক গবেষণা চলতে থাকে। এই গবেষণার প্রেক্ষিতে 1948 সালে আমেরিকার বেল টেলিফোন ল্যাবরেটরিতে দুইজন বিজ্ঞানী তাদের নিরলস পরিশ্রমের মাধ্যমে এই সেমিকন্ডাক্টরের একটা আউটপুট আবিষ্কার করেন, যেটা ট্রানজিস্টর নামে পরিচিত। তো এই ট্রানজিস্টর আসলে কি হলো? ট্রানজিস্টর ইজ রিপ্লেসড, এই ভ্যাকুয়াম টিউব ছিল এর আগে। ট্রানজিস্টরের যে কাজটা সম্পন্ন করতে পারে বা পারত যেটা, সেটা কার পরিবর্তে? ভ্যাকুয়াম টিউবের পরিবর্তে। তো দেখা গেল যে একটা ভ্যাকুয়াম টিউব একটা বর্তনীতে কয়েকটা জায়গায় যদি রাখা যায় তাহলে একটা ভ্যাকুয়াম টিউবের আকৃতি একটা হ্যান্ড মাইকের সমান বলা যেতে পারে। তাহলে একটা হ্যান্ড মাইকের সমান আকৃতির কোনো ইনস্ট্রুমেন্ট একটা সার্কিটের মধ্যে যদি 3 জায়গায় বা 4টা দেওয়া যায় তাহলে সার্কিটের আকৃতিটা কত বড় হতে পারে। সেই বড় আকৃতির একটা সার্কিট রিপ্লেসড হলো কিসের দ্বারা? একটা ছোট্ট ট্রানজিস্টরের দ্বারা। একটা ট্রানজিস্টর সর্বসাকুল্যে দেখতে এতটুকু হবে। এই এতটুকু একটা ডিভাইস দ্বারা হচ্ছে রিপ্লেসড হলো। এইটা একটা বিপ্লব সাধিত হলো। 1948 সালের পরে ইলেকট্রনিক জগতে একটা বিপ্লব সাধিত হলো। সেই বিপ্লবের ধারাবাহিকতায় এবং ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টের আকৃতি বহু গুণে কমে গেল, বহনযোগ্যতা পোর্টেবল হয়ে গেল, তাদের ব্যবহারের বহুমুখিতা বৃদ্ধি পেল। কিন্তু এই বিজ্ঞানীদের গবেষণা কিন্তু থেমেছিল না। সেই ধারাবাহিকতায় 70-এর দশকে এসে এই অর্ধপরিবাহীর আরেকটা বিপ্লব বলতে পারবো আমরা, সেইটা হচ্ছে কি? আইসি আবিষ্কৃত হয়। আইসি মানে কি? ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কার হয়। ইন্টিগ্রেটেড সার্কিটটা কী ছিল? এক ধরনের ফ্যাব্রিকেশন। এই ফ্যাব্রিকেশনটা কি? যে একটা চিপসের উপরে বা একটা
আয়তাকার কোনো পাতের উপরে দেখা গেল একই সাথে একটা কমপ্লিট সার্কিট তৈরি করতে যতগুলো রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটর, ট্রানজিস্টর লাগে সবগুলো একসঙ্গে তার উপরে ফ্যাব্রিকেশন করে একটা ডিভাইস তৈরি করা হলো। সেই ডিভাইসটা হলো আমাদের ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি। তাহলে আইসিতে কি হলো, দেখা গেলো পুরো একটা রেডিও তৈরি করতে যেয়ে যতগুলো সার্কিট ডায়াগ্রাম করা লাগতো সবগুলোকে এক জায়গায় করে একটা কম্প্যাক্ট করে একটা ছোট্ট ডিভাইসে তৈরি করা সম্ভব হলো। ইন্টিগ্রেটেড সার্কিট, সমন্বিত বর্তনী। এতে করে কি হলো, বর্তনীর আকৃতি বহু গুণে কমে গেল। ঠিক আছে, তাহলে এই আইসি আবিষ্কার হওয়ার পরে ট্রানজিস্টর থেকে আইসি, 90-এর দশকে এসে চিপসেট আবিষ্কার হয়। চিপসেট কি, এইরকম বহু গুণের আইসি এক জায়গায় করে, বহুগুলো আইসি এক জায়গায় করে তাদের বিভিন্ন কার্য সম্পাদনের পরিধি ঠিক রেখে একটা জায়গায় একটা চিপসের মধ্যে নিয়ে আসা হলো। নিয়ে এসে কী হলো, দেখো টোটাল কাজটা একটা ওই চিপসের মাধ্যমে হতে হলো। এদিক থেকে দেখতে গেলে বলা যায় যে কম্পিউটারের প্রসেসরও একটা চিপস। ঠিক আছে, তো এই সকল কাজ এখন এই চিপসের মাধ্যমে করতে থাকলো। এই চিপসের মেমোরি, এই চিপসের স্পিড, এর উপরে এখন ব্যাপক গবেষণা চলছে। 90-এর দশক থেকে আজ পর্যন্ত যদি আমরা কম্পিউটার, মোবাইল এগুলোর দিকে তাকাতে চাই তাহলে দেখা যাবে যে এদের মেমোরির পার্থক্যটা কত। 90-এর দশকে আমরা নিজেরাই যখন কম্পিউটার শিখেছি, যখন আমাদের কম্পিউটারের হাতে খড়ি, সেই সময় একটা কম্পিউটারের মেমোরি ছিল বা হার্ড ডিস্ক ছিল 64 মেগাবাইট। 64 মেগাবাইট। একটা ফ্লপি ডিস্ক, যেটাকে আমরা এখন সিডি দেখি আমরা, এই ফ্লপি ডিস্ক ছিল মাত্র 3.5 মেগাবাইট। 3.5 মেগাবাইট। তো এই অবস্থায় কম্পিউটারের যাত্রা শুরু হয়। হয়তো এর আগে আরও কম ছিল। ইনস্ট্রুমেন্টের দিক থেকে আকৃতিতে যেমন ছোট হচ্ছে, ফ্লেক্সিবিলিটি তেমন বাড়ছে, ব্যবহারের সুবিধা তেমন বাড়ছে, এদের পরিধি বাড়ছে, মেমোরি বাড়ছে, স্পিড বাড়ছে, এবং সবগুলোর পিছনে রয়েছে আমাদের এই সেমিকন্ডাক্টরের অবদান। তো বর্তমান বিশ্ব এখন যে অবস্থায় আছে, এই সময় বলা যায় যে কম্পিউটার রিলেটেড অর্থাৎ আইটি বা আইসিটির একটা বিপ্লব চলছে। মানে এই এজটা, দিস ইজ অ্যান এজ অফ রেভলিউশন অফ আইসিটি অর আইটি। তো এই রেভলিউশনের জন্য সর্বপ্রথম যাকে হচ্ছে ধন্যবাদ দেওয়া যায় বা যার অবদান সবচেয়ে বেশি বলে আমরা মনে করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই সেমিকন্ডাক্টর। কেন? কারণ বর্তমান বিশ্বে যদি কোনো কম্পিউটার, মোবাইল এমন হয় যে যার স্পিড কম, যার মেমোরি কম, সেগুলো কিন্তু এখন মানুষ আর হাতে ধরছে না। ঠিক না? এখন একটা কম্পিউটারের দোকানে যে কম্পিউটার কিনতে গেলে অথবা একটা মোবাইল কিনতে গেলে মানুষের সর্বপ্রথম যে চিন্তাটা মাথায় আসে সেটা হচ্ছে যে তার র্যাম কত। তো এই র্যাম কি, রম কত, এই সমস্ত চিন্তাগুলো মানুষ এখন করছে। এখন কিন্তু কালার কেমন, এই ব্যান্ড দেখছে, কিন্তু কালার কেমন, এর সাইজ কেমন, এই সমস্ত বিষয়গুলোর আগে সর্বপ্রথম যে জিনিসটা মাথায় নিচ্ছে সেটা হচ্ছে যে আমার এই ডিভাইসটার স্পিড কেমন হবে, এই ডিভাইসটার মেমোরি কেমন হবে। তাহলে মানুষ এখন বর্তমানে স্পিড চাচ্ছে, আর সেই স্পিডটা তৈরি করে দিচ্ছে হলো আমাদের এই সেমিকন্ডাক্টরের যে গবেষণা, সেই গবেষণাটা। তো এখন সেমিকন্ডাক্টর বর্তমান বিশ্বে মানুষের ব্যবহারের ক্ষেত্রে এমন একটা জায়গা জুড়ে আছে যা বর্ণনা করে শেষ করা সম্ভব না। সেমিকন্ডাক্টর যেমন আমাদের এই আইসিটি সেক্টরকে সমন্বিত করেছে, আইসিটি সেক্টরকে উন্নত করেছে, ঠিক তেমনিভাবে সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টরের ব্যবহার আমাদের উন্নত করেছে চিকিৎসা ব্যবস্থাকে। চিকিৎসা ব্যবস্থায় যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহৃত হচ্ছে, সেই ব্যবহারগুলো হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর অর্থাৎ এই অর্ধপরিবাহী বা সলিড স্টেট ফিজিক্সের গবেষণার ফলাফল। তো দেখা যাচ্ছে যে মেডিকেল সায়েন্স যদি উন্নতি করা তখনই সম্ভব হয়েছে যখন তারা আধুনিক যন্ত্রপাতি, আধুনিক ইনস্ট্রুমেন্ট তারা হাতে পেয়েছে। ঠিক না? ঠিক তেমনিভাবে আধুনিক কৃষিক্ষেত্র যদি আমরা দেখি, এই কৃষিক্ষেত্রকেও উন্নত করেছে হচ্ছে এই সলিড স্টেট ফিজিক্স বা সেমিকন্ডাক্টর বা পদার্থবিজ্ঞানের এই শাখাটি। রাস্তাঘাট, যোগাযোগ, সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে গেলে দেখতে পাবো যে পদার্থবিজ্ঞানের অবদান
অনস্বীকার্য। কিন্তু সেই পদার্থবিজ্ঞানের যে অংশটা আমাদের এটাকে আরও উন্নত করেছে সেটা হচ্ছে আমাদের এই সেমিকন্ডাক্টরের গবেষণাগুলো। তাহলে চলো আমরা সেমিকন্ডাক্টর এই সেমিকন্ডাক্টর কি বলে সেইটা আমাদের একটু দেখতে হবে। এখন সেমিকন্ডাক্টর কি হয়, কি করে? আমরা তৃতীয় অধ্যায় পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি পড়তে যেয়ে দেখেছি যে তাপমাত্রার ফলে পদার্থের পরিবাহিতার পরিবর্তন ঘটে, অর্থাৎ রোধের পরিবর্তন ঘটে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে একটা পরিবাহী পদার্থ যেমন কপার, আয়রন, সিলভার, Au, Ag, এদেরকে দেখা গেছে যে এদের পরিবাহিতা কেমন। আসলে এদের পরিবাহিতাটা এরকম যে আমরা যদি রোধের সঙ্গে তাপমাত্রা রোল কি এইটা যদি দেখি, তো এই দিকে যদি আমরা টেম্পারেচার ইন কেলভিন নেই, এই দিকে যদি আমরা রেজিস্ট্যান্স নেই, তাহলে দেখা যাবে যে এই পরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, এটাকে ওখানে আমরা আরও বিস্তারিত আলোচনা করেছি, সেই ক্ষেত্র থেকে আমরা এখানে একটু টাচ নিতে চাই যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, তাপমাত্রার সাথে সাথে রোধ বৃদ্ধি পায়। কোনো পরিবাহীতে তাপমাত্রার উৎস কি? তাপমাত্রার উৎস হল ওই পরিবাহীতে যখন তড়িৎ পরিবহন ঘটে তখন ওই পরিবাহী ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে অবস্থিত মুক্ত ইলেকট্রনগুলোর সঙ্গে একটা কলিশন তৈরি হয়। এই কলিশনের ফলে টেম্পারেচার গ্রো করে। তাহলে সেই টেম্পারেচার বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? রোধ বৃদ্ধি পাচ্ছে। রোধ বৃদ্ধি পেলে কি হয়? কোনো পরিবাহীতে যদি রোধ বৃদ্ধি পায় তাহলে রোধ বৃদ্ধির সাথে সাথে H = I²R/T এত জুল। তাহলে দেখা যাচ্ছে যে এই সমীকরণ থেকে কোনো বর্তনীতে যদি রোধ বৃদ্ধি পায় তাহলে সেই সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে এখন পরিবাহী পদার্থের ক্ষেত্রে কি রোল প্লে করছে তাপমাত্রা? এরকম এইটা। তাহলে দেখা যাচ্ছে OC আমরা একটা লেখচিত্র পাচ্ছি। তাহলে এই লেখচিত্র থেকে কি দেখতে পাচ্ছি আমরা? যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহীর রোধ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো এইটাকে আমরা এইভাবে বলতে পারি না যে R ∝T, এর উপরে আরও অনেক ফ্যাক্টর কাজ করে, তো সেই জন্য আমরা সরাসরি সমানুপাতিক বলতে পারিনি। তবে এটা বলতে পারবো আমরা যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধ বৃদ্ধি পায়, আর রোধ যদি বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধি পাবে। এখন একটা জিনিস আমরা এই জায়গায় আসি যে কোনো একটা পরিবাহীতে যে তারগুলো ব্যবহার করা হয় সেই তারগুলো আসলে খুব সূক্ষ্ম তার। এই সূক্ষ্ম তারগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে দেখা গেল যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে কি হলো? রোধ বৃদ্ধি পাচ্ছে। রোধ বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? আরও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই তাপমাত্রার একটা কিউমুলেটিভ ঘটনা। এই কিউমুলেটিভ টেম্পারেচার ইনক্রিজিংটা কি করে? একটা সময় যে আমাদের ওই পরিবাহী তারটাকে পুড়িয়ে দেয়, গলিয়ে দেয়, যার ফলে ওই ডিভাইসটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তাহলে সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরি করার জন্য সূক্ষ্ম কাজে আমরা পরিবাহী পদার্থকে পরিবাহী হিসাবে ব্যবহার করতে পারছি না। কি আশ্চর্য কথা, তাই না? যে পরিবাহী পদার্থ অথচ পরিবাহিতা বা পরিবাহী পদার্থকেই পরিবাহী হিসাবে আমরা ব্যবহার করতে পারছি না। এখন এই জায়গায় অর্ধ পরিবাহী কী রোল প্লে করে? কারা অর্ধ পরিবাহী? যেমন উদাহরণ হিসাবে আমরা জানি জার্মেনিয়াম, সিলিকন, ইন্ডিয়াম, এরা আরও আছে কিছু, এইগুলোকে আমরা সাধারণত অর্ধপরিবাহী পদার্থ হিসাবে জানি। তো অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এই যদি আমাদের অবস্থা হয় যে এদিকে টেম্পারেচার ইন কেলভিন, এদিকে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স ইন ওহম, এটার ক্ষেত্রে দেখা গেছে যে নিম্ন তাপমাত্রায় অর্ধপরিবাহী হচ্ছে অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। রুম টেম্পারেচার আর লেস টেম্পারেচারে একটা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর ইন্ডাক্টরের ন্যায়, ইনসুলেটরের ন্যায় আচরণ করে। একটা
সেমিকন্ডাক্টর ইনসুলেটর ম্যাটেরিয়ালসের ন্যায় আচরণ করে, অর্থাৎ অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে। তার মানে অপরিবাহী পদার্থের ন্যায় আচরণ করে, এর ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে কি বলবো আমরা, যে এটা হচ্ছে রোদ হাই রেজিস্ট্যান্স, অর্থাৎ হাইলি রেজিস্ট্যান্স শো করে সে। তাহলে টেম্পারেচার যখন কম থাকবে সে তাপমাত্রা থাকবে অনেক বেশি, টেম্পারেচার বাড়তে থাকলে আস্তে আস্তে রোদটা কমতে থাকে, এরকম একটা গ্রাফ বা লেখচিত্র আমরা পাই। তাহলে এইটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারবো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোধের মান হ্রাস পাচ্ছে। যদি রোধের মান হ্রাস পায় তাহলে এই সমীকরণটা তখন আমাদের আর এফেক্ট করতে পারছে না, যে তাপমাত্রা বৃদ্ধির ফলে ওই ডিভাইসটা গলে যাবে, পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, এই সমস্ত কথাগুলো কিন্তু আমরা এখানে আর ব্যবহার করতে সুযোগ পাবো না। কারণ কি? কারণ রোদ কমছে, তাপমাত্রা বৃদ্ধির সাথে রোদ কমছে। যদি রোদ কমে তাহলে কি হবে? রোদ কমলে পরিবহন ক্ষমতা বাড়বে, কন্ডাক্টিভিটি বৃদ্ধি পাবে, আর কন্ডাক্টিভিটি যদি বৃদ্ধি পায় ওই ডিভাইসটার পারফরমেন্স বৃদ্ধি পাবে, এফিসিয়েন্সি বৃদ্ধি পাবে। তাহলে এই সমস্ত সূক্ষ্ম যন্ত্রপাতির ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রগুলিতে ওই যে চিপসেট তৈরি করা হচ্ছে, প্রসেসর তৈরি করা হচ্ছে যেগুলোতে, সেই সমস্ত জায়গাগুলোয় খুব কাছে, আমরা খালি চোখে দেখতেও পাই না এমন হচ্ছে ডিভাইসগুলোর আকৃতি থাকে। তাহলে সেই ডিভাইসগুলোকে যদি আমরা পরিবাহী পদার্থ দিয়ে তৈরি করি তাহলে কী হবে? কিছুক্ষণ পরেই সেটা পুড়ে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে বের হয়ে এসে সেই জায়গা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা সেমিকন্ডাক্টরকে দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। সেমিকন্ডাক্টর এই জন্য আমাদের বর্তমান বিশ্বে যে ফিজিক্সের যে রেভুলেশন, সেই রেভুলেশনের বড় একটা জায়গা দখল করে আছে আমাদের এই অর্ধপরিবাহী ম্যাটেরিয়ালস যারা, তারা এই সেমিকন্ডাক্টর। এজন্যই আমাদের এই চ্যাপ্টারটা এই দিক থেকে, গুরুত্বের দিক থেকে অনেক উপরে অবস্থান করছে। সেমিকন্ডাক্টরের যে গুরুত্ব, সেই গুরুত্বটা আমাদের কাছে অনেক বেশি। আমরা যদি কন্ডাক্টিভিটি বা রেজিস্টিভিটি, এটা আমি দেখাবো যে পদার্থ পরিবাহী, অর্ধপরিবাহী বা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে কিভাবে কন্ডাক্টিভিটি এবং রেজিস্টিভিটি রেশিওটা থাকে, সেটা আমি দেখাচ্ছি একটু পরেই। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা অর্ধপরিবাহী, পরিবাহী বা সেমিকন্ডাক্টর, এই সেমিকন্ডাক্টরকে তাহলে আমরা ব্যবহার করার এই একটা ব্যাপক সুবিধা আমরা বহন করে দেবো। সেমিকন্ডাক্টর সম্পর্কেই বিস্তারিত আলোচনা আমাদের এই চ্যাপ্টারটা জুড়েই থাকবে। আজকে আমরা ইন ব্রিফ দেখাতে চাচ্ছি যে সেমিকন্ডাক্টর আসলে কী রোল প্লে করে, কেমনভাবে প্লে করে সেইটা আমরা এখন দেখাচ্ছি না, এটাতে কী রোল প্লে করে সেইটা দেখাচ্ছি, সেই কি রোল প্লে করে এইটাই দেখাচ্ছে। এই যে সলিড স্টেটের একটা বৃহৎ শাখা বা এখন যে গবেষণার বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সবথেকে বড় মানে আলোচনার শীর্ষে আছে যে বিষয়গুলো গবেষণার, যে ন্যানো টেকনোলজি, সেই ন্যানো টেকনোলজিও কিন্তু সলিড স্টেট ফিজিক্সের এই সেমিকন্ডাক্টরগুলোর অন্তর্ভুক্ত। এই সেমিকন্ডাক্টর সম্পর্কে বেসিক ধারণা বা বেসিক কনসেপশনে আমাদের সে কথাটাও উঠে আসে যে ন্যানো টেকনোলজি যদি আবিষ্কৃত হয়, বিশ্বে আবার নতুন করে একটা বিপ্লব সাধিত হবে। সেই বিপ্লবের পিছনে নিরলসভাবে পৃথিবীর একগুচ্ছ বিজ্ঞানী কাজ করে যাচ্ছে এই সেমিকন্ডাক্টরের উপর গবেষণা করে করে। ঠিক আছে? তো অর্ধপরিবাহী যদি আমরা দেখি, তো অর্ধপরিবাহীর আসলে কেমন, এই যে জার্মেনিয়াম যেটা আমরা বলছি, এই জার্মেনিয়াম, সিলিকন, এদের ইলেকট্রন বিন্যাস, এদের এগুলোকে আমরা দেখব। তার আগে একটু দেখি যে ওই ইয়েটা দেখি আমরা একটু, ম্যাটেরিয়ালস রেজিস্টিভিটি, কন্ডাক্টিভিটি। যেমন 1 নম্বর আমরা যদি কন্ডাক্টর দেখি,
কন্ডাক্টর কারা? এই কপার, আয়রন, এদের রেজিস্টিভিটি কেমন? এদের রেজিস্টিভিটি অর্থাৎ রো এইটা কেমন বলছে? এদের রেজিস্টিভিটির মান সাধারণত থাকে যেটা, সেটা হচ্ছে 10⁻² থেকে 10⁻⁸ ওহম মিটার। 10 থেকে 10⁻⁸ ওহম মিটার। এটা এই মানটা ভ্যারি করতে পারে এক জায়গায় থেকে আর এক জায়গায়, তবে রেঞ্জটা এরকমই থাকে। তাহলে এইটা। আর সেমিকন্ডাক্টর, এই জার্মেনিয়াম, সিলিকন, এদের কি হয়? এদের রেজিস্টিভিটি কেমন? এদের রেজিস্টিভিটি হচ্ছে 10⁻⁵ থেকে 10⁸ ওহম মিটার রেঞ্জের। এইটা একটা বিশাল রেঞ্জ জুড়ে হচ্ছে এদের রেজিস্টিভিটির মান অবস্থান করে। 3 নম্বর হচ্ছে কি আমাদের অপরিবাহী, ইনসুলেটর, নন কন্ডাক্টর, ইনসুলেটর, অপরিবাহী। অপরিবাহী পদার্থ কারা? এই কাঁচ, প্লাস্টিক, এই জাতীয় যে সমস্ত পদার্থগুলো আছে তারা হচ্ছে শুকনো কাঠ, এগুলো হচ্ছে ইনসুলেটর। তাহলে ইনসুলেটরের রেজিস্টিভিটি কত? ইনসুলেটরের রেজিস্টিভিটি হচ্ছে 10⁻11 থেকে 10⁻16 ওহম মিটারের কাছাকাছি। এখন কন্ডাক্টিভিটিটা কি? কন্ডাক্টিভিটি সিগমা ইজ ইকুয়াল টু 1/রেজিস্টিভিটি। এই মানগুলো তাহলে কেমন হবে? এর ইনভার্স মান হবে। ইনভার্স মান বলতে কীরকম হবে? কন্ডাক্টরের কন্ডাক্টিভিটির মান কত? কন্ডাক্টরের কন্ডাক্টিভিটির মান হচ্ছে 10⁻² থেকে 10⁸ সিমেন পার মিটার। এটা তাহলে কত হবে? এই রেঞ্জটা একটু উল্টিয়ে যায়, তাহলে 10⁵ থেকে 10⁻⁻8 সিমেন পার মিটার। এটা তাহলে কত হবে? 10⁻11 থেকে 10⁻16 সিমেন পার মিটার। এটা তাহলে এই 3 ধরনের ম্যাটেরিয়ালস, যেটা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর, এদের যদি অ্যাপারেন্টলি আমরা এই রেজিস্টিভিটি এবং কন্ডাক্টিভিটি দেখি, তাহলে বোঝা যাবে যে কে কী রোল প্লে করে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে। রেজিস্টিভিটি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে কন্ডাক্টরের রেজিস্টিভিটি খুব কম, নন কন্ডাক্টর বা ইনসুলেটরের কন্ডাক্টিভিটি হাই, আর মধ্যবর্তী অবস্থানে অবস্থান করছে হলো সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টরের রেজিস্টিভিটি হচ্ছে 10⁻⁵ থেকে 8 ওহম ওহম মিটার রেঞ্জের। অ্যাকচুয়াল বা এক্সাক্ট মান কিন্তু এটাই না, এত রেঞ্জের মানটা বহন করেছে। চলো এবার আমরা এনার্জি ব্যান্ড সম্পর্কে একটা মোটামুটি ধারণা নেওয়া যায় কিনা দেখি। এনার্জি ব্যান্ড বলছি, এনার্জি ব্যান্ড কারা? কোনো পরমাণুতে প্রতিটি ইলেকট্রন নির্দিষ্ট শক্তি বহন করে, এবং তা বিচ্ছিন্ন। একটা
লেভেলের এনার্জি, এই এনার্জি ব্যান্ড যেটাকে আমরা বলে থাকি, যেমন এসপিডিএফ, এই কেএলএমএন, এই কেএলএমএন এই স্তরের প্রত্যেকটা ইলেকট্রন আলাদা আলাদা শক্তি বহন করে। এই আলাদা শক্তির মধ্যে আবার দেখা গেছে যে এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াস থেকে এরকম দূরের একটা ব্যান্ড যদি আমরা দেখি, তাহলে এই স্তরের এইখানে একটি ইলেকট্রন এক ধরনের শক্তিতে থাকে, এই ধরনের ইলেকট্রন একটা শক্তি থাকে, যার কারণে এখানে কি হয়, একটা ইলেকট্রনের একটা শক্তির একটা তারতম্য সৃষ্টি হয়। এই একই ব্যান্ডের 1 নম্বর ব্যান্ডের বা 1 নম্বর শক্তি স্তরের এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা, এটা যদি বড় করে দেখি আমরা, তাহলে এই ইলেকট্রনটা আর এই ইলেকট্রনটা দুই ধরনের শক্তি বহন করে। তাহলে এইটাকে বলছি আমরা লোয়ার লেভেল, এটাকে বলছি আমরা আপার লেভেল। এই লোয়ার লেভেল এবং আপার লেভেলের যে প্রশস্ত, এই প্রশস্ততাটা মিলে পুরো নিউক্লিয়াস জুড়ে একটা পথ সৃষ্টি হচ্ছে। এই পথটা হচ্ছে আমাদের শক্তি স্তর বা এনার্জি ব্যান্ড। সেদিক থেকে দেখতে গেলে যদি আমরা দেখি যে এটা n = 1, n = 2, n = 3, n = 4। n = 1 যখন -13.6 ইলেকট্রন ভোল্ট এনার্জি বহন করে, n = 1, -3.4 ইলেকট্রন ভোল্ট এনার্জি বহন করে -3-তে, -1.5 ইলেকট্রন ভোল্ট এনার্জি বহন করে, 0.85 ইলেকট্রন ভোল্ট এনার্জি বহন করে। তাহলে দেখা যাচ্ছে যে শক্তি স্তর যত বাড়ছে, শক্তির পরিমাণ কিন্তু তত বাড়ছে। এরকম যদি আরও যায়, তাহলে এই শক্তির মান আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এই শক্তির মান বৃদ্ধি পেতে থাকছে, তাহলে বৃদ্ধি পেতে পেতে উপরের দিকে যাচ্ছে। তাহলে এই যে একটা n = 1 যে লেভেলটা, এই লেভেলের ইলেকট্রনগুলোর শক্তির মান হচ্ছে 10⁻13.6 ইলেকট্রন ভোল্ট। এইভাবে যদি আমরা একটা একটা করে দেখতে চাই, তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা স্তরে এক এক ধরনের শক্তি তারা বহন করছে। এটা আমরা এখন যদি এইটা দেখি যে একটা ক্রিস্টাল যদি হয়, বলছে একটা ক্রিস্টালের মধ্যে ক্রিস্টালে পরমাণু ইলেকট্রনগুলো খুব কাছাকাছি চলে আসে। একটা ক্রিস্টালের মধ্যে যে অ্যাটমগুলো থাকে, এই অ্যাটমগুলো কাম টু ক্লোজ, কত বলছে 2 to 3 অ্যাংস্ট্রম কাছে চলে আসে। হ্যাঁ, 2 এবং 3 এইরকম অ্যাংস্ট্রম কাছে চলে আসে। এখন এরা এসে কি করে, এরা এসে ওই ইলেকট্রনগুলো মিলে একটা নতুন পজিশন তৈরি করে, এই ইলেকট্রনগুলো মিলে একটা কি করে, একটা পজিশন তৈরি করে। তাহলে এই অঞ্চলটায় মিলে একটা ইলেকট্রন মিলে তার নিজস্ব একটা পজিশন তৈরি করছে, এই অ্যাটমটার ভিতরে এই ইলেকট্রনগুলো একটা পজিশন তৈরি করছে। তার মানে ডিসক্রিট আলাদা আলাদাভাবে তাদের একটা লেভেল তৈরি হচ্ছে। ওই লেভেলগুলোকে আমরা এনার্জি ব্যান্ড বলবো। তার আগে আমরা একটা সোডিয়াম পরমাণু দিয়ে যদি এই এনার্জি ব্যান্ডটা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা একটা কিভাবে এটাকে দেখাতে পারি। তাহলে সোডিয়াম পরমাণুর জন্য আমরা যেটা জানি, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা এবং 1 মোল ইলেকট্রনে 1 মোল সোডিয়ামে অ্যাটম সংখ্যা কত থাকবে? তাহলে সোডিয়ামে অ্যাটম 6 × 10⁻23T, এটা এতটি অ্যাটম আমরা দেখতে পাবো। তাহলে এখন এই সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে কি দেখতে পাবো? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1 3s1।
এইটা হলো ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রনগুলোকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? বলছে যে এখানে এই ইলেকট্রনগুলো যদি দেখি তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা। তৃতীয় শক্তি স্তরে হচ্ছে একটা ইলেকট্রন থাকে। কিন্তু পাউলির বর্জন নীতি যেটা, সেখানে বলছে যে প্রত্যেকটা শক্তি স্তরে যে থাকে সেই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত হয়। যেমন KLMN যদি আমরা বলি, এই KLMN আবার হচ্ছে KLMN এর আবার কি হচ্ছে SPDF, এরকম SPDF উপশক্তি স্তরে বিভক্ত হয়। তাহলে এই SPDF যেগুলো আমরা দেখছি যে 1s2, 2s2, 2p6, এই 2p6 এইখানে এসে আবার পাউলি কি বলছে যে প্রত্যেকটা উপশক্তি স্তরের যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রন ধারণ ক্ষমতা আবার বিভাজিত হয়ে বলছে প্রত্যেকটা উপশক্তি স্তর সর্বোচ্চ 2টা করে ইলেকট্রন বিপরীত স্পিন হিসাবে গ্রহণ করে। তাহলে আমরা এই 6টার এইটা যদি একটু দেখি তাহলে 2p6, তাহলে একটা রেখার উপরেই কিন্তু 6টা ইলেকট্রন এইভাবে অবস্থান করবে না, এইটা হবে না। তাহলে কি হবে? বলছে এইখানে থাকবে 2টা, এইখানে থাকবে 2টা, এইখানে থাকবে 2টা, এইটা হলো আমাদের 2p6। তাহলে এইরকমভাবে সাবশেলে 2টা করে ইলেকট্রন বিপরীত স্পিন অনুযায়ী অবস্থান করবে। তাহলে এখন যদি আমরা এই সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটাকে আমরা এনার্জি লেভেল অনুযায়ী দেখি তাহলে কীরকম দেখতে পাবো? স্বাভাবিকভাবে যদি দেখি আমরা তাহলে এটা হলো 1s2, এটা কত? 2s2। এইখানে এসে কী হবে? এখানে 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন, এখানে কত? 2p6। এই 2p6টা হচ্ছে এইখানে এসে আমাদের দেখা গেল যে এইরকম 1টা 2টা 3টা, এখানে থাকবে 2টা ইলেকট্রন, এখানে থাকবে 2টা ইলেকট্রন, এখানে থাকবে 2টা ইলেকট্রন, এইটা হলো 2p6। এরপরে আছে কত? 3s1। এই 3s1 এইটা যেটা 3s1, এখানে 2টা ইলেকট্রন থাকার কথা কিন্তু নেই, তো কী হবে? 1টা ইলেকট্রন থাকবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এনার্জি লেভেল, এইগুলো হচ্ছে ফিল্ড পরিপূর্ণ হয়ে গেছে। এবং এইগুলো ইনার শেল বলা যেতে পারে, ইনার শেল, সোডিয়ামের ইনার শেল, এগুলো নিউক্লিয়াসের সঙ্গে টাইটলি বাইন্ডিং থাকে এবং এরা কি করে? একটা এনার্জি ওয়েল তৈরি করে, একটা পটেনশিয়াল ওয়েল তৈরি করে। পটেনশিয়াল ওয়েলটা কি? যে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সঙ্গে খুব টাইটলি বাইন্ডিং থাকে, তখন দেখতে অনেকটা এরকম মনে হয়, এটাকে দেখতে অনেকটা এইরকম মনে হয়। এটা একটা নিউক্লিয়াস, এটা হলো আমাদের নিউক্লিয়াস। তাহলে প্রথম এনার্জি লেভেল হলো এইটা, এখানে থাকবে 2টা ইলেকট্রন, এটা 1s2, এটাতে থাকবে হলো 2টা ইলেকট্রন, এটা হলো 2s2, এইখানে থাকবে হলো আমাদের 6টা ইলেকট্রন। এই 6টা ইলেকট্রন থাকে যেভাবে, এটাতে থাকবে 2টা, এটাতে থাকবে 2টা, আর এটাতে থাকবে 2টা, এটা হলো 2p6। 3s1 যেটা, সেটা হচ্ছে এইখানে যেয়ে থাকে, এটা হলো 3s1। এখন এই অংশটুকু নিউক্লিয়াসের সঙ্গে টাইটলি বাইন্ডিং অবস্থায় থাকে, খুব শক্ত আবদ্ধ বা শক্ত বন্ধনে থাকে তারা। এই শক্ত বন্ধনে থাকার কারণে এরা হচ্ছে খুব একটা নড়াচড়া করে না এবং এটা একটি মিশে মনে হয় যেন একটা ব্যান্ড বলে মনে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এইখানে যে ইলেকট্রনগুলো অবস্থান করছে বিপরীত স্পিনের 2টা করে ইলেকট্রন, একটা স্তরে 2টা করে ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু প্রথমত একটা ইলেকট্রন থাকছে এবং এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের সঙ্গে লুজলি বাইন্ডিং, এবং এরা কি করতে পারে? এটাকে বলা হয় আউটার ইলেকট্রন, আর এগুলো হচ্ছে ইনার ইলেকট্রন। তাহলে আউটার ইলেকট্রন যেটা, এই আউটার ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা, বা আউটার ইলেকট্রনের একটা
সুবিধা যেটা, সে হচ্ছে পাশের যে পরমাণু থাকে বা পাশের যে অ্যাটমটা থাকে সেই নেইবার অ্যাটমের সঙ্গে সে হচ্ছে কি করতে পারে, গল্প সল্প করতে পারে। তাহলে এই 3s ইলেকট্রনটা একা থাকে না, সে হচ্ছে পাশের আরও সব ইলেকট্রনগুলোকে, আরও যাদের হচ্ছে ওই 3s1 ইলেকট্রন যাদের আছে, বহিস্থ পক্ষের ইলেকট্রন যারা আছে, সেই ইলেকট্রনগুলো একসঙ্গে মিলে একটা হচ্ছে একটা চওড়া লেভেল তৈরি করে ফেলে। সেটা দেখতে কেমন মনে হবে, সেইটা এই যে এরকম। এটা হলো আমাদের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এটা হলো 3p, এটা হলো 1s2, এটা 2s2, এটা 3p, এই 2p6, এইটা। এখন এই জায়গায় এসে কি করে, এই ইলেকট্রনগুলো, এই 3s1 ইলেকট্রনগুলো এখানে তারা হচ্ছে আরও পাশের ইলেকট্রনগুলোর সঙ্গে মিশে এরকম একটা লেভেল তৈরি করে, একটা লেভেল তৈরি করে। এই লেভেলে দেখা গেছে যে লেভেলটা তৈরি হলো, এই যে লেভেল যেটা দেখছি আমরা, এইটা, এর মধ্যে যে অসংখ্য ছোট 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 এনার্জি লেভেল তৈরি হয়, এবং দেখা গেছে যে এটার মধ্যে 10⁻20 সংখ্যক এনার্জি লাইন থাকে। হ্যাঁ, 10⁻20 সংখ্যক এনার্জি লাইন্স থাকছে এইগুলোর মধ্যে, অসংখ্য লাইন একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর সাজানো থাকছে, এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের শক্তির ডিফারেন্স, এটা কনজিকিউটিভ 2 লাইন্স, এই পাশাপাশি দুটি লাইনের পাশাপাশি দুটি এনার্জি লাইন এর শক্তির ব্যবধান থাকছে 10⁻⁻20 ইলেকট্রন ভোল্ট। নগণ্য শক্তির পার্থক্য থাকে। এই শক্তির পার্থক্যটা আমরা খালি চোখে দেখতে পাবো না। তাহলে এই শক্তির পার্থক্য নিয়ে এখানে একটা চওড়া ব্যান্ড তৈরি করে, এই ব্যান্ডটাকে আমরা বলছি তখন যোজন ব্যান্ড। এইটার নাম আমরা দিচ্ছি ভ্যালেন্স ব্যান্ড। যোজন স্তর, তাহলে এই যোজন স্তর কী হচ্ছে, অসংখ্য ইলেকট্রন থাকে এরা, এবং অসংখ্য ইলেকট্রনগুলো মিলে, কিন্তু সেই অসংখ্য ইলেকট্রনগুলো আবার সেই পাউলির বর্জন নীতি অনুসারে এক এক স্তরে দুইটা করে ইলেকট্রন থেকে এইভাবে তারা হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এখন আমাদের এটাই একটা শক্তি স্তর জন্ম নিল, সেটা হচ্ছে কি, ভ্যালেন্স ব্যান্ড অর্থাৎ যোজন স্তর। এই যোজন স্তরটা কি শুধু আউটার মোস্ট ইলেকট্রনগুলো এটাতে অংশগ্রহণ করছে, বাট ইনার ইলেকট্রনগুলো পাশের অ্যাটমের সঙ্গে তাদের কোনো সম্পর্কও থাকে না, পাশের ইলেকট্রনগুলো গ্রহণ বর্জনের সাথে তাদের কোনো এফিনিটিও থাকে না, এরা নিজেদের মতো করে ভিতরে অবস্থান করে, সুরক্ষিত থাকে এরা। আর বাহিরের যে ইলেকট্রনটা থাকে, অর্থাৎ 3s1 যে ইলেকট্রনটা, এই 3s ইলেকট্রনটা সে নেভার অ্যাটম যেগুলো থাকে, পাশের যে অ্যাটমগুলো থাকে, সেই অ্যাটমগুলোর সঙ্গে শেয়ার করে, সেই অ্যাটমগুলোর সঙ্গে কথাবার্তা বলে তাদের ইলেকট্রনগুলো নিয়ে একসঙ্গে একটা চওড়া ব্যান্ড তৈরি করে, যে ব্যান্ডটা হচ্ছে যোজন ব্যান্ড, যোজন স্তর। নিচের এইগুলো শক্তি স্তরে, এগুলো এরকম থেকেই যায় গেলো। তাহলে এই পটেনশিয়াল যে কূপ বা পটেনশিয়াল যে ওয়েল তৈরি হলো, সেই ওয়েল থেকে আমরা এই কনসেপশনটা পাচ্ছি। এখন এইখান থেকে আর একটা জিনিস আমাদের দেখার বাকি আছে। তাহলে এই যোজন ব্যান্ড তৈরি করতে যে এই 1s2, 2s2, 2p6 এরা হচ্ছে কোনো অংশগ্রহণ করলো না, এদের কোনো রোল কিন্তু নেই। অনলি রোল হচ্ছে 3s1 এর হচ্ছে রোল কাজ করলো। এই 3s1 হচ্ছে শুধুমাত্র যোজন স্তর বা ভ্যালেন্স ব্যান্ড তৈরি করলো। ঠিক আছে, যোজন স্তর বা ভ্যালেন্স ব্যান্ড তৈরি করলো।
এখন আমরা আসি এই 3s1 উপরে একটু আলোচনা করি আমরা। তাহলে এই 3s1 এইটা, তাহলে এদিকে ছিল কি আমাদের 2p6 2s2 1s2, এরা একটা ব্যান্ড তৈরি করে বসে আছে। এটা একটা শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর, এটা একটু চিকন থাকবে অপেক্ষাকৃত। এই 1s2 এগুলো শক্তি স্তর। আর এইটা কি হয়, এইটা তো ছিল এরকম একটা চওড়া ব্যান্ড তারা তৈরি করলো, চওড়া ব্যান্ড। এখন আমরা দেখছি যে এই 3s2 এর অ্যাভেলেবল পজিশনটা কেমন। এটা 3s2 অর্থাৎ দুইটা ইলেকট্রন কিন্তু সে নিতে পারত, দুইটা ইলেকট্রন সে নিতে পারত, কিন্তু পেয়েছে কয়টা? একটা। পেয়েছে কয়টা? একটা। এই একটা ইলেকট্রন অপেক্ষাকৃত লোয়ার ব্যান্ডে যে এসে অবস্থান করে। এই দেখা গেল একটা ইলেকট্রন অ্যাভেলেবল পজিশন বা অ্যাভেলেবল কন্টেইনিং পাওয়ার যেটা, সেটা হচ্ছে দুইটা ইলেকট্রন সে নিতে পারে, দুইটা ইলেকট্রন সে নিতে পারে বা নেওয়ার ক্ষমতা তার আছে। কিন্তু এখানে ইলেকট্রন সে পেয়েছে কয়টা? একটা। তাহলে এই যে দুইটা জায়গা তার ছিল, দুইটা নেওয়ার মতো জায়গা ছিল, কিন্তু একটা ইলেকট্রন পেয়েছে, সেই ইলেকট্রনটা অপেক্ষাকৃত লোয়ার ব্যান্ডে যে অবস্থান করে, আর উপরের এই যে ফাঁকা একটা জায়গা তৈরি হয়। তাহলে এই ইলেকট্রনের এই জায়গাটুকু কি পরিপূর্ণ হয়ে যায়? এই পরিপূর্ণ স্তরটা তখন হয়ে যায় কি? ভ্যালেন্স ব্যান্ড। যোজন স্তর, যোজন স্তর। আর উপরের যে ফাঁকা জায়গা যেটা থাকে, এই ফাঁকা জায়গাটা তখন হয়ে যায় হলো কন্ডাকশন ব্যান্ড। পরিবহন স্তর, পরিবহন স্তর। এবং এখানে এইটা দেখে বোঝা যাচ্ছে না যে ফাঁকা জায়গা, এই কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝে ফাঁকা জায়গা আছে কিনা। এই ফাঁকা জায়গা এবং কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ডের ফরমেশনটা আমি এর পরের লেকচারে দেখাবো। তো এখানে আমরা একটা সোডিয়াম পরমাণু নিয়ে সেই সোডিয়াম পরমাণুর জন্য কিভাবে কন্ডাকশন ব্যান্ড তৈরি হয় সেই ব্যান্ড আমি এখানে দেখালাম। তাহলে এটাই হচ্ছে আমাদের এনার্জি ব্যান্ড সম্পর্কে মোটামুটি একটা কনসেপশন। কিন্তু আমি সেমিকন্ডাক্টরের জন্য এনার্জি ব্যান্ড কেমন হবে সেটা আমি এর পরের লেকচারে তোমাদেরকে দেখাবো। তো এই আমাদের আজকের প্রথম লেকচারের আলোচনা। প্রথম লেকচার থেকে আমরা যেটা পেলাম যে সেমিকন্ডাক্টর সম্পর্কে বেসিক একটা কনসেপশন আমরা তৈরি করতে পেরেছি, এবং এখান থেকে আমরা দেখলাম যে কোনো পরমাণুতে আসলে এনার্জি ব্যান্ড কিভাবে ফর্ম করে, এনার্জি ব্যান্ড কিভাবে তৈরি হয়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এনার্জি লেভেলগুলোকে নিয়ে খুব বেশি একটা ইন্টারেস্টেড না, আমরা আউটার লেভেলটাকে নিয়ে বেশি ইন্টারেস্ট। এই আউটার লেভেলটাই হচ্ছে কিভাবে ফর্ম করলো, কিভাবে সেটাতে কন্ডাকশন এবং ভ্যালেন্স ব্যান্ড তৈরি হলো, সেইটা নিয়ে আমি এখানে আলোচনা করলাম আজকে। তো এ পর্যন্তই। সেমিকন্ডাক্টর, ইলেকট্রিসিটি, এই ইলেকট্রনিক্স, এগুলো আমাদের মজ্জার সঙ্গে মিশে আছে। আমরা দৈনন্দিন জীবনে উই ক্যান ডু এনিথিং উইদাউট সেমিকন্ডাক্টর ডিভাইস। এই সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো আছে সেগুলো ছাড়া আমরা এখন বর্তমান বিশ্বে চলতে পারি না। তো সেই আলোচনার আজকে শুরু। এখন আমরা একে একে চলতে থাকবো, তোমরা এগুলো দেখতে থাকো, বুঝতে থাকো, আর সুস্থ থাকো। যতক্ষণ ভালো থাকো ততক্ষণ ভালো। আবার এরপরে আমরা নতুন লেকচার নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।